ওকে, দেখা যাচ্ছে কি? Yes, sir. সো আমরা আজকে গ্রে আয়রন কাস্ট আয়রন ফ্যামিলির মধ্যে দ্য লাস্ট টু মেম্বার যেটা আছে, একটা কে বলে কম্প্যাক্টেড গ্রাফাইট আয়রন আর একটা হলো ম্যালিয়েবল আয়রন। এই দুটোর সম্বন্ধে একটু আলাপ করব। যদিও ম্যালিয়েবল আয়রন resulted not due to the casting process, it is basically a heated product. তারপরেও to complete the cast iron family, we want to discuss this. Okay, so our topic today is about compacted graphite iron and the morphology of these type of irons, the composition limits, and some properties and applications. Similar to that malleable iron, so we tend to compare with ductile iron and gray iron. It has a many classifications, and we'll see the metallurgical control because it is a little bit tricky in this type of irons. Okay, so compacted graphite iron is the newest member of the family. It only discovered in 1960. Not only discovered, it is accepted as a member of cast iron family in 1965. It has always been there because compacted graphite is between gray iron and ductile iron. So while forming the ductile iron, if the process is not perfect, then we always had these compacted graphite irons. So basically it resulted due to the insufficient magnesium or cerium level. So if magnesium is not good, or magnesium addition or treatment is not good, then 100% nodularity is not achieved. Because of that, compacted graphite is resulted. So it is because of the mistakes of forming ductile iron, but in 65, people studied more about this type of irons, and they think that it could be used for certain applications. It has certain advantages, so they recognized it as a new cast iron member. Okay, so as ductile iron is not produced 100%, যার কারণে আমাদের এখানে ম্যাগনেসিয়াম লেভেল যেটা অ্যাড করতে হয় সেটা অনেক কম, অ্যাবাউট 10 টাইম লেস। আমরা বলেছিলাম মনে আছে কিনা, ম্যাগনেসিয়াম আমরা সাধারণত অ্যাড করি অ্যারাউন্ড 0.1 থেকে 0.2। সো এখানে অ্যারাউন্ড 0.015% পর্যন্ত ম্যাগনেসিয়াম অথবা সেরিয়াম যেটাই অ্যাড করি না কেন ইউজ করা হয়। সো লেসার অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম অ্যাড করা হয়, এবং লেসার অ্যামাউন্ট ম্যাগনেসিয়াম অ্যাড করলে পরে অনেক ধরনের অ্যাডভান্টেজেস আছে। ম্যাগনেসিয়াম অ্যাড করলে পরে আমরা দেখেছি যে কাস্টিং এ ফ্লুইডিটি প্রবলেম হয়। ম্যাগনেসিয়াম যেহেতু অক্সাইড ফর্মিং এলিমেন্ট, প্রচুর ইভাপোরেশন করে, as a result casting becomes process becomes difficult and control is very difficult. এখানে যেহেতু ম্যাগনেসিয়াম আমরা খুবই কম অ্যামাউন্ট ইউজ করছি, যার কারণে process control is become a little bit easier, and amount of magnesium is enough to guarantee that no flakes are formed. Magnesium যার উদ্দেশ্যটা ছিল এটা ফ্লেক না হওয়া, so just enough magnesium দেওয়া যাতে করে no flake is formed but not high enough to form 100% nodularity. So একটা compacted graphite cast iron structure যদি আমরা দেখি, তাহলে আনুমানিক ম্যাক্সিমাম 25% nodularity এখানে পাওয়া যায়। বাকি জিনিস যেগুলো সেটা হলো তোমাদের এসটিএম, আমাদের গ্রেডিং যেটা করেছিলাম মনে আছে, টাইপ 3 যেটা ছিল ভার্মিকুলার গ্রাফাইট, দেখতে অনেকটা গ্রাফাইট ফ্লেকের মতো, কিন্তু আমরা বলেছিলাম যে মাথাটা গোল, অর্থাৎ একদম শার্প পয়েন্টেড না। সো এই কম্প্যাক্টেড গ্রাফাইটের ক্যারেক্টারিস্টিক্স হলো সেটা, তার মানে কম্প্যাক্টেড গ্রাফাইটের মধ্যে ওই ধরনের টাইপ 3 গ্রাফাইট থাকে, যেটাকে আমরা বলছি হ্যাভিং এ টুইস্টেড রড শেপ স্ট্রাকচার। দিস গ্রাফাইট মরফোলজি অ্যালাউ বেটার ইউজ অফ দ্য ম্যাটেরিয়াল, বিকজ আমরা এটা শার্প পয়েন্টেড ফ্লেক গ্রাফাইট পাচ্ছি না, এজ এ রেজাল্ট ম্যাট্রিক্সটা আমরা এখানে পাচ্ছি, কিন্তু কম্পেয়ার টু ডাক্টিলিটি মানে নোডুলার আয়রন এটা অনেক কম। ওকে, গ্রাফাইট মরফোলজি এখন যদি আমরা চেক করি, 1 number, no graphite flake, less than 20% spheroidal graphite iron, and 80% or more compacted graphite or vermicular, যেটা আমরা টাইপ 3 বলছি। সো দেখতে অনেকটা এরকম, অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা গ্রাফাইট ফ্লেক, কিন্তু আমরা একটু ক্লোজলি অবজার্ভ করলে এখানে দেখতে পাচ্ছি যে এটা পয়েন্টেড না,
আবার কিছু এখানে নোডুলার আয়রনের মধ্যে মানে নোডুলসও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো কিছু নোডুলস থাকবে, অল্প কিছু নোডুলস থাকবে, এখানে বলছি লেস দেন 20%, ইউজুয়ালি অ্যারাউন্ড 10% এর মতো থাকে। বাকি সবই হলো এই ভার্মিকুলার টাইপ 3 গ্রাফাইট। এবং এটাকে যদি আমরা 3D স্ট্রাকচার এসিএম এর মধ্যে যদি দেখি, তাহলে দেখা আনুমানিক অল দিজ আর কানেক্টেড, অ্যাপারেন্টলি কানেক্টেড টুইস্টেড শেপের একটা গ্রাফাইটের মতো মনে হচ্ছে। সো বেসিক্যালি দে আর ইন্টারকানেক্টেড, এবং যেহেতু অল দিজ আর গ্রাফাইট এবং they are all are interconnected, as a result conductivity is very high in this type of alloys. So this is one advantage. Compared graphite has better conductivity. সুতরাং যেহেতু better conductivity আছে, for those applications where high conductivity is required, এই অ্যালয়টা ইউজ করা হয়। Okay, this complex graphite morphology together with rounded edge and irregular bumpy surface results strong adhesion between the matrix and graphite. This is another bonus. Ultimately, this compacted graphite morphology inhibits both initiation and propagation of crack. গ্রে আয়রনের সাথে যদি আমি এখন কম্পেয়ার করি, গ্রে আয়রনে পয়েন্টেড যেগুলো সেগুলো ক্র্যাক হিসেবে কাজ করে, এট দ্য সেম টাইম ক্র্যাক ইনিশিয়েশন হিসেবে কাজ করে। সো এইখানে যেহেতু এটা রাউন্ডেড হয়ে গেছে, সুতরাং এটা ক্র্যাক ইনিশিয়েটর হিসেবে কাজ করে না, ক্র্যাক প্রপাগেশনেও হেল্প করে না। এজ এ রেজাল্ট ইট হ্যাজ বেটার প্রপার্টিজ দেন কম্পেয়ার টু গ্রে আয়রন। সো মেকানিক্যাল প্রপার্টি যেটা যদি আমরা আর ফিজিক্যাল প্রপার্টি যেটাই বলি না কেন, এটা বেসিক্যালি মিডওয়ে বিটুইন, নট মিডওয়ে, আমরা বলবো মাঝখানে, একদম 50% না, কিন্তু বাঁ দিকে যদি গ্রে আয়রন ধরি, ডান দিকে যদি ডাক্তার আয়রন ধরি, এর মাঝামাঝি কোনো একটা জায়গায় এই এটা প্রপার্টি থাকে, হুইচ রেজাইডস বিটুইন দ্য প্রপার্টিজ অফ ফ্লেক গ্রাফাইট এন্ড স্পেরোডাইট গ্রাফাইট আয়রন। Similarities between solid diffusion pattern of flake and compacted graphite. This is another bonus. যেহেতু এটা solid diffusion, আমরা বলেছিলাম ডাক্তার আয়রনের solid diffusion pattern টোটালি ডিফারেন্ট, বিকজ কার্বনটা থাকে ভিতরে এবং তার চারিদিকে অস্টেনাইড থাকে। সো কার্বনটা ডিফিউজ করতে হয়, এডিশনাল কার্বন অস্টেনাইডের ভিতর দিয়ে যেতে হয়। সো এটা টোটালি ডিফারেন্ট একটা মরফোলজি, নিউ টেকনিক আমরা কথা বলেছিলাম। এইখানে সলিউশন প্যাটার্ন কমপ্লিটলি সিমিলার টু ফ্লেক গ্রাফাইট অর গ্রে আয়রন। যেহেতু গ্রে আয়রনের মতো সলিউশন প্যাটার্ন, এজ এ রেজাল্ট ইট হ্যাজ এ ভেরি গুড কাস্টেবিলিটি। সো গ্রাফাইট আয়রন কাস্টেবিলিটি যেরকম, গ্রে আয়রনের কাস্টেবিলিটি যেরকম, এটার ভালো কাস্টেবিলিটি আছে। ইন অ্যাডিশন, the interconnected graphite provides better conductivity and damping capacity. So দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা এখানে পেলাম। একটা হলো, সরি, তিনটা প্রপার্টি পেলাম। ফাউন্ডেড সেন্সে এটা it has better castability, and in application sense it has better conductivity and better damping capacity. Damping capacity কাকে বলে? Shock absorbing capacity. So it can absorb more energy. ওকে, এখানে একটা জাস্ট একটা স্কিমেটিক তৈরি করা হয়েছে। সো দিস ইজ ভার্মিকুলার গ্রাফাইট এন্ড দিস ইজ নোডুলার আয়রন। সো যত বেশি নোডুলারিটির দিকে যাব, আমরা জানি স্ট্রেন ডাক্টিলিটি তত বাড়বে। সো ডাক্টার আয়রন তৈরি করা হয়েছে সেই কারণে। ইট হ্যাজ এ ভেরি হাই ডাক্টিলিটি, ভেরি হাই স্ট্রেন্থ। কম্পেয়ার টু দ্যাট, ভার্মিকুলার গ্রাফাইটে ডাক্টার নোডুলার আয়রনের তুলনায় এটার স্ট্রেন্থ অনেক কম, কিন্তু ইট হ্যাজ ভেরি হাই থার্মাল কন্ডাক্টিভিটি, হাই ড্যাম্পিং ক্যাপাসিটি। ওকে, এখন এই যে প্রপার্টি যেটা আমরা পাচ্ছি, অথবা যে স্ট্রাকচারটা আমরা যেটা পাচ্ছি, সেটা তৈরি করাটাও একটু ডিফিকাল্ট, একটু ট্রিকি। ওয়াইড রেঞ্জ অফ কার্বন ইকুইভ্যালেন্ট আছে এখানে। আমরা কম্পেয়ার যদি করি কার্বনের সাথে সিলিকন পার্সেন্টেজ, সো আমাদের মনে আছে কিনা, মানে সিমেন্টাইট ভাঙা যেটা আমরা বলি, অর্থাৎ কার্বনটা নুডুল ফর্ম করা, অথবা সোজা কথা গ্রাফিটাইজেশন প্রসেস। গ্রাফিটাইজেশন প্রসেসটা তখনই ইনিশিয়েট করে যদি সাফিসিয়েন্ট কার্বন ইকুইভ্যালেন্ট থাকে, অর্থাৎ কার্বন বেশি আছে, সিলিকন বেশি আছে। এই ধরনের সিনারি যদি হয়, তাহলে পরে গ্রাফিটাইজেশন প্রসেস হয়। আমার এখানেও গ্রাফিটাইজেশন প্রসেস লাগবে। সো এখানেও কার্বন ইকুইভ্যালেন্ট বেরো বেশি লাগে, ওয়াইড রেঞ্জে আছে, 3.7 থেকে শুরু করে 4.7 পর্যন্ত থাকে। সিলিকনও মোটামুটি ভেরি হাই আছে, ঠিক আছে। সো কিন্তু স্ট্রাকচারটা এমন ভাবে, কম্পোজিশন এমন ভাবে কন্ট্রোল করতে হয় যাতে করে এত বেশি না যে ডাক্তার আয়রন প্রডিউস হবে, আবার এত কম না যে গ্রে আয়রন প্রডিউস হবে। সো এই ধরনের মাঝামাঝি একটা জায়গায় থাকতে হবে। ওকে,
প্রপার্টিজ এর মধ্যে আমরা বলেছি দুইটা মাঝামাঝি আছে। সো আমরা যদি গ্রে আয়রনের সাথে কম্পেয়ার করি, ইট হ্যাজ এ বেটার টেনসাইল স্ট্রেংথ, এবং বেটার টেনসাইল স্ট্রেংথ হওয়ার কারণে গ্রে আয়রনের মধ্যে টেনসাইল স্ট্রেংথ বাড়ানোর জন্য যে সমস্ত প্রসেস মেকানিজম করা হয়, ফর এক্সাম্পল অ্যালোয়িং করা হয়, সেই সমস্ত জিনিস এখানে করা লাগে না। much higher ductility and toughness because আমরা এখানে pointed graphite flake এখানে আমরা অ্যাভয়েড করেছি, and less section sensitivity for heavy section। ডাক্তাইল আয়রন তৈরি করতে গেলে পরে আমরা দেখেছি যে যদি থিক সেকশন হয় তাহলে পরে ডাক্তাইল আয়রন তৈরি করাটা ডিফিকাল্ট। থিন সেকশন যদি হয় তাহলে তৈরি করাটা ডিফিকাল্ট। থিন সেকশন হলে পরে হোয়াইট আয়রন ফর্ম করার টেন্ডেন্সি বেশি থাকে। সো এইখানে আমরা যেহেতু পুরাটা গোল করার আমাদের কোনো টেন্ডেন্সি নাই, এজ এ রেজাল্ট সেকশন সেন্সিটিভিটি এখানে কম। আরেকটা কম্পেয়ার টু ডাক্টাইল আয়রন, কম্পেয়ার টু গ্রাফাইট আয়রন হলো আমরা বলেছি থার্মাল কন্ডাক্টিভ বেশি, থার্মাল শক রেজিস্ট্যান্স ও থার্মাল শক ওখানে ড্যাম্পিং ক্যাপাসিটির কারণে এটা হতে পারে, সরি থার্মাল কন্ডাক্টিভ কারণে ড্যাম্পিং ক্যাপাসিটি বেটার কাস্টেবিলিটি আমরা দেখেছি, ইমপ্রুভ মেশিনেবিলিটি এখানে পাওয়া যায়। ওকে, অ্যাপ্লিকেশনস, কম্পেয়ার টু গ্রাফাইট ক্যান বি সাবস্টিটিউটেড ফর গ্রে আয়রন ফর হায়ার স্ট্রেংথ। যে সমস্ত জায়গায় হায়ার স্ট্রেংথ লাগে সেখানে গ্রে আয়রনের জায়গায় এটা ইউজ করা যেতে পারে, বাট স্ফেরোইড গ্রাফাইট যেখানে করা যায় না, ঠিক আছে, তার মানে লেস ফেভারেবল কাস্টিং প্রপার্টির কারণে যেখানে ডাক্টাইল আয়রন তৈরি করা যায় না, সেই সমস্ত জায়গায় কম্পেয়ার গ্রাফাইট আয়রন তৈরি করা, এটাই হলো উদ্দেশ্য। তার মানে আমার হায়ার স্ট্রেংথ লাগে কিন্তু কম্পোজিশনাল ভেরিয়েশনের কারণে আমি ডাক্টাইল আয়রন তৈরি করতে পারতেছি না, বা কাস্টিং প্রপার্টির কারণে আমি ডাক্টাইল আয়রন তৈরি করতে পারছি না, সো আমি একটু ডাক্টাইল আয়রন করছি, অল্প ম্যাগনেসিয়াম ট্রিটমেন্ট করে এই ভার্মিকুলার গ্রাফাইট তৈরি করছি। সো অ্যাপ্লিকেশন যে সমস্ত বেড প্লেট ফর লার্জ ডিজেল ইঞ্জিন, সো বেডের শক অ্যাবজর্ব ক্যাপাসিটি, ক্র্যাঙ্ক কেসেস, গিয়ারবক্স হাউজিং, বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত হাউজিং, বেড, এই সমস্ত জিনিসগুলো ইউজ করা হয়। আরেকটা হলো বিকজ অফ থার্মাল কন্ডাক্টিভিটি আমরা বলেছি এটা হায়ার, সুতরাং কাস্টিং ক্যান বি অপারেটেড এট হায়ার টেম্পারেচার, সো থার্মাল ফ্যাটিক কন্ডিশনস এটা খুব বেটার সুইটেবল। যে সমস্ত থার্মাল ফ্যাটিক হতে পারে সেই সমস্ত জায়গায় এটা ইউজ করা যেতে পারে। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ingot mold, crank cases, cylinder heads, exhaust manifold, brake disc, etc. So এই সমস্ত জায়গায় কম্পিউটার গ্রাফাইট আয়রন ক্যান বি ইউজড। এখানে অনেক প্রপার্টি কম্পারিজন দেওয়া হয়েছে, যেমন এটা হাই স্ট্রেংথ পারলাইটিক গ্রে আয়রনের সাথে এটা হলো 100% ফেরিটিক গ্রে আয়রন, তার সাথে কম্পিউটার গ্রাফাইটে কম্পারিজন করা হয়েছে। সো প্রপার্টি যদি কম্পেয়ার করি, এখানে দেখো গ্রে আয়রনের কম্পোজিশন এবং কম্পিউটার গ্রাফাইটে কম্পোজিশন এক্স্যাক্টলি সেম রাখা হয়েছে। এখানে 100% ফেরাইট, এখানে 95% ফেরাইট, 100% ফ্লেক গ্রাফাইট, এখানে 95% এর বেশি কম্পিউটার গ্রাফাইট, সেম কম্পোজিশন, কিন্তু জাস্ট বিকজ অফ দ্য সিরিয়াম ট্রিটেড এটা ভার্মিকুলার গ্রাফাইট তৈরি হয়েছে এবং মেকানিক্যাল প্রপার্টি ট্রিমেন্ডাসলি ডেভেলপ করেছে। So same composition, just because of the treatment with cerium, we produce compacted graphite and property improvement. কিন্তু এর সাথে যদি আমি স্ফেরয়েড গ্রাফাইটের প্রপার্টি কম্পেয়ার করি, it is nothing, ঠিক আছে। স্ট্রেংথ অনেক হাই, প্রুফ স্ট্রেস very high, elongation on about 25%, it is only about 7%. So এর সাথে তুলনা করা যায় না, কিন্তু গ্রে আয়রনের সাথে এটার অনেক ইমপ্রুভমেন্ট আছে। এখানে দুইটা সিরিয়াম এডিশন এবং ম্যাগনেসিয়াম এডিশনের মধ্যে একটা কম্পারিজন করা হয়েছে। সো এখানে বলার কিছু নেই। STM grade 842 এটা solely developed for compacted graphite iron। এখন এখানে বিভিন্ন গ্রেডের করা হয়েছে, 250 গ্রেড যেটা বেসিক্যালি ফেরিটিক ম্যাট্রিক্স, 450 গ্রেডের পারলাইটিক ম্যাট্রিক্স। Okay, then malleable iron. Malleable iron ইনিশিয়ালি যখন আমরা বলেছিলাম যে ডাক্টাইল আয়রনটাও এটা নিউয়েস্ট মেম্বার, 45 এর দিকে এটা তৈরি হয়েছে, তার আগ পর্যন্ত malleable iron was the most malleable iron। তার মানে যত ধরনের কাস্ট আয়রন ফ্যামিলি আছে তার মধ্যে এই ধরনের আয়রনটা ছিল মোস্ট malleable, যার কারণে এটার নাম হয়েছে malleable।
সো এটার বৈশিষ্ট্যটা যেটা হলো, এটা solidifies as graphite phase structure during aqueous conditions, and then you need long prolonged heat treatment to recompose the carbide into iron and graphite. So first কাজ হলো তোমাকে you make sure that after casting it is a white cast iron, and then এই হোয়াইট কাস্ট আয়রন প্রোডাক্ট যেটা আছে সেটাকে হিট ট্রিটমেন্ট করে গ্রে আয়রন করতে হয়, সরি malleable iron করতে হয়. So the properties of this cast iron is mainly related to its metallographic structure. যেহেতু কার্বন যেটা আছে সেটাকে আমরা more or less গোল করে ফেলেছি. So it is nested carbon বলে. nested কার্বনের সেন্সটা হলো এরকম যে যখন আমরা হিট ট্রিটমেন্ট করি তখন সিমেন্টাইট ভাঙতে শুরু করে এবং সিমেন্টের ভেঙে কার্বন এক জায়গায় তৈরি হলে পরে অন্য জায়গায় সিমেন্টের ভেঙে নিয়ে ওইটা বিকজ অফ দ্য সারফেস টেনশন ওই কার্বনটা এসে আগে কার্বনের উপর জমতে শুরু করে. সো এগুলো সব একসাথে অ্যাকুমুলেট হয়. ইট ইজ নট এ কম্প্যাক্টেড নোডুল ফর্মে থাকে, কিন্তু একসাথে অ্যাকুমুলেট হওয়ার কারণে এই জন্য এটা নাম হয়েছে নেস্টেড গ্রাফাইট, ও হিট ট্রিটমেন্ট করে করা হয়েছে যার জন্য এটাকে টেম্পারড কার্বন বলে, টিসি. সো কার্বনটা ইন দ্য ফর্ম অফ nested graphite and a matrix is there. So matrix can be anything. It could be ferritic, paralytic, and so on. So typical advantage, এটা ductility and malleability, এটা হলো বড় অ্যাডভান্টেজ এই ধরনের আয়রনের জন্য. এবং আরেকটা বড় প্রপার্টি আছে যেটা ইভেন ডাক্টাইল আয়রনের মধ্যেও নাই, সেটা হলো ইউনিফর্মিটি ইন প্রপার্টি. ডাক্টাইল আয়রন এটা কাস্ট প্রোডাক্ট, এবং কাস্ট প্রোডাক্টে নানান ধরনের ডিফেক্টস থাকে. এখানে এটা একটা হিট ট্রিটেড প্রোডাক্ট, এবং যেহেতু হাই টেম্পারেচারে লম্বা সময় ধরে হিট ট্রিটেড হয়েছে, সো কম্পোজিশনের হোমোজেনিটি হয়েছে, কোনো ধরনের সেগ্রিগেশন এখানে নেই, মেকানিক্যাল প্রপার্টি এটা হোমোজেনিয়াস হয়েছে, ফিজিক্যাল প্রপার্টি এখানে হোমোজেনিয়াস হয়েছে. সো অ্যাজ এ রেজাল্ট ইট ইজ এ ভেরি গুড প্রোডাক্ট. ইউনিফর্মিটি ইন কম্পোজিশন অ্যান্ড প্রপার্টিস, এটা হলো malleable আয়রনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য. প্রিন্সিপাল ইউজ, ডাক্টাইল আয়রন যে সমস্ত জায়গায় ইউজ করা হতো আগে এটাকে malleable আয়রন ইউজ করা হতো, এবং এখনো আমাদের মতো দেশে malleable আয়রনটা ইউজ করা হয়. সো অটোমেটিক পার্টস যেগুলো আছে, তারপরে ট্রাক, কনস্ট্রাকশন, এগ্রিকালচার পার্ট, পাইপ ফিটিংস, অ্যানাদার বড় একটা এক্সাম্পলস, পাইপ ফিটিংস, এবং রেলওয়ে ইনসার্ট. আমাদের দেশে লম্বা লম্বা রেল যেটা আছে, রেলটাকে নিচে ক্ল্যাম্পিং করার জন্য এক ধরনের ইনসার্ট ইউজ করা হয়, এটাকে রেলওয়ে ইনসার্ট বলে, সেটা malleable আয়রনে তৈরি করা হতো, এখন যদিও ডাক্টাইল আয়রন প্রেফার করে. স্ট্রাকচার যদি দেখি তাহলে দেখতে অনেকটা এরকম. সো দিস ইজ হোয়াইট আয়রন. হোয়াইট আয়রন আমরা জানি শুধু পারলাইট এবং সিমেন্টেড থাকে. সো এই জিনিসটা হলো, তোমরা কি বলতে পারবা এটা কি এই যে লেপার্ডের প্রিন্টের মতো? No idea, sir. No idea. Okay, this is পারলাইট. ঠিক আছে, এই জিনিসগুলা যেটা ছিল, জাস্ট ইমাজিন আয়রন কার্বন ডায়াগ্রাম. আর যেহেতু হোয়াইট কাস্ট আয়রন, এটা কার্বন পার্সেন্টেজ অনেক কম, সো ইট ইজ এ হাইপো অ্যালয়. সো হাইপো অ্যালয়ের মধ্যে প্রথম যেটা ফর্ম করে সেটা হলো অস্টেনাইট. ঠিক আছে, অস্টেনাইট ফর্ম করে. অস্টেনাইট যখন পুরাটা হয়ে গেল, তার মানে যখন আমরা ইউটেকটিক লাইনে ক্রস আসলাম, ইউটেকটিক লাইনে রিমেইনিং লিকুইড যেটা ফর্ম করে সেটা হলো একটা ইউটেকটিক মিক্সচার, যেটাকে আমরা নাম দিয়েছিলাম লেডেবোরাইট, তাই তো? লেডেবোরাইট যেটা ছিল, সেই লেডেবোরাইট ইজ এ মিক্সচার অফ পারলাইট, সরি অস্টেনাইট এক পাশে, সিমেন্টাইট আরেক পাশে, এবং তারপরে পুরো স্ট্রাকচারটা ইউটেকটয়েড পর্যন্ত যেটা আছে সেটা হলো প্রাইমারি অস্টেনাইট এন্ড লেডেবোরাইট. যখন ইউটেকটয়েড রিঅ্যাকশন ক্রস করলো, তার মানে ইউটেকটয়েড রিঅ্যাকশনের মধ্যে কি হয়? অল অস্টেনাইট ট্রান্সফর্ম টু পারলাইট. ঠিক আছে, সো এইগুলা যেগুলো আছে সেগুলো হলো প্রাইমারি অস্টেনাইট, এবং প্রাইমারি অস্টেনাইট এটা কাস্টিং করে তৈরি হচ্ছে, সো ইট ইজ এ ডেনড্রাইটিক স্ট্রাকচার. সো এই ডেনড্রাইট যেগুলো দেখা যাচ্ছে, সো দিস আর দ্য ডেনড্রাইটিক আর্মস, এটা সেকেন্ডারি আর্মস. সো এই ডেনড্রাইট সেটা হলো অস্টেনাইট যেটা ইউটেকটয়েড রিঅ্যাকশনের মধ্যে পারলাইট হয়ে গেছে. সো অল ব্ল্যাক যেগুলো আছে, সে বড় বড় ব্ল্যাক যেগুলো, সেগুলো হলো প্রাইমারি অস্টেনাইট ট্রান্সফর্মস টু পারলাইট. আর এই যে জায়গাগুলো যেগুলো ছিল, বাকি যে জায়গাটা ছিল সেটাই ছিল ইউটেকটিক মিক্সচার, যেটা ছিল লেডেবোরাইট. এন্ড লেডেবোরাইট 723 ক্রস করার পরে এটা ট্রান্সফর্মড হয়ে গেছে সিমেন্টাইট. ইট ইজ এ স্টেবল স্ট্রাকচার, ইট উইল নট চেঞ্জ. সো সাদা সিমেন্টেডই আছে, কিন্তু অস্টেনাইট যেটা ছিল সেটাও পারলাইট হয়ে গেছে. সো ইউটেকটিক মিক্সচারের মধ্যে অস্টেনাইট জোন যেটা আছে সেটা ব্ল্যাক পারলাইট হয়ে গেছে, যার কারণে এখানে আমরা যে লেপার্ড স্ট্রাকচার দেখতে পাচ্ছি. সো এই কালো যেটা আছে সেটা বেসিক্যালি পারলাইট, কিন্তু সাদা সবগুলোই হলো সিমেন্টাইট.
সো এই জায়গাটা বেসিক্যালি ছিল আমাদের এই লেডেবোরাইট ছিল। সো এটাকে বলে ট্রান্সফর্মড লেডেবোরাইট। ট্রান্সফর্ম লেডেবোরাইট মানে 700 এসে ট্রান্সফর্মড হয়ে গেছে। কিন্তু এই ট্রান্সফর্ম লেডেবোরাইটের মধ্যে কি আছে? বেসিক্যালি এটা একটা মিক্সচার অফ পারলাইট এন্ড সিমেন্টাইট। সো ওভারঅল স্ট্রাকচার হোয়াইট কাস্ট আয়রন কনসিস্ট অফ পারলাইট এন্ড সিমেন্টাইট বেসিক্যালি। তাই যদি আমরা মাইক্রোস্ট্রাকচারে এটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি অস্টেনাইট, সো এটা একটা প্রাইমারি পারলাইট হবে, এক্সেট্রা এক্সেট্রা। সো এত কিছু বলা দরকার নেই। বেসিক্যালি ইট কনসিস্ট অফ পারলাইট এন্ড সিমেন্টাইট। স্যার আপনি যে প্রথমে বললেন যে অস্টেনাইটেড ডেনড্রাইট গুলো ফর্ম করে এবং এগুলো পারলাইট হয়ে যায়, সেটা না হয় বুঝলাম যে পারলাইটে বড় বড় ব্লক দেখা যায়, কিন্তু প্রথমে তারপর হোয়াইট যে সিমেন্টাইট গুলো ফর্ম করেছে এটা ফর্ম করে কি করে? একই সাথে তো প্রাইমারি অস্টেনাইট প্রাইমারি সিমেন্টাইট ফর্ম করার কথা না। প্রাইমারি সিমেন্টাইট তো নাই এখানে, আমরা প্রাইমারি সিমেন্টাইট দেখাচ্ছি না কোথাও। তাহলে স্যার বড় বড় সিমেন্টাইট ব্লকগুলো কিসের? সাদা সাদা এই যেগুলো কথা বলতেছো, জি স্যার, জি স্যার। এগুলাও ইউটেকটিক রিঅ্যাকশনের মধ্যে হয়েছে। দেয়ার ইজ নো প্রাইমারি সিমেন্টাইট বিকজ ইট ইজ নেভার এ হাইপারসাইড, ইট ইজ নেভার ইন দ্য হাইপারসাইড। হাইপারসাইড যদি না থাকে তাহলে প্রাইমারি সিমেন্টাইট কখনোই হবে না। ঠিক আছে, এখানে হয়তো বলো। ঠিক আছে, সেটা সেটা না হয় বুঝলাম। তাহলে স্যার এখানে এই সিমেন্টাইটটা ফর্ম কি করে এই ডটেড স্পট গুলো ছাড়া? এখানে হয়তো ডট দেখায় নাই, কিন্তু ওভারঅল এটা সবই হলো লেডেবোরাইট। ঠিক আছে, হয়তো এখানে সিমেন্টাইট বেশি দেখাচ্ছে, কিন্তু বেসিক্যালি এগুলো সবগুলাই হলো লেডেবোরাইট, অল আর লেডেবোরাইট। দেয়ার ইজ নো প্রাইমারি সিমেন্টাইট হিয়ার। মাইক্রোস্ট্রাকচার উইল নট, মানে কি বলবো, ফিজিক্যাল মেট্রোলজি উইল নট অ্যালাউ ইট বিকজ কম্পোজিশন ইন দ্য হাইপোসাইড। ঠিক আছে, হয়তো এখানে দেখার ই হচ্ছে, মানে আকার ভুল হচ্ছে, বা যে জায়গায় হয়েছিল সেই জায়গায় এখানে পারলাইট বেশি দেখাচ্ছে, কিন্তু বেসিক্যালি দিজ আর নট প্রাইমারি, ডেফিনেটলি দিজ আর নট প্রাইমারি। ঠিক আছে, ওকে স্যার। ওকে, সো দিস ইজ হোয়াইট কাস্ট আয়রন। এখানে হিট ট্রিটমেন্ট যদি আমরা করি, হিট ট্রিটমেন্ট করলে পরে তখন বিভিন্ন ধরনের ম্যালেবল আয়রন হতে পারে। সো দিস ইজ এ ফেরাইটিক ম্যালেবল আয়রন, অল ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হলো ফেরাইট, সো 100% ফেরাইট, and these are the tempered carbon or nested graphite. ঠিক আছে, একসাথে জমা হয়েছে। This is not rounded structure, কিন্তু কাছাকাছি, so it is not sharp pointed structure as well. This is paralitic, so this is paralitic malleolin. So all these are paralites. Paralite means ferrite and cementite. So if you compare with malleable iron and ductile iron, malleable iron like ductile iron possess considerable ductility, but এত না, ductile iron মতো এত না, but they are also ductile and tough structure. So consequently malleable iron and ductile iron are suitable for same applications. ঠিক আছে, যে সমস্ত জায়গায় ductile iron ইউজ করা যায় সেখানে malleable করা যায়, যেখানে malleable ইউজ করা হয় সেখানে অবশ্যই ductile iron করা হয়। ঠিক আছে, এখানে মূল কথা যেটা সেটা হলো ইকোনমি। ঠিক আছে, সো ডাক্তার আয়রন অবভিয়াসলি চিপার হতে পারে যদি তুমি ডাক্তার আয়রন টেকনোলজিতে মাস্টার হও, যেহেতু এটা কাস্টিং প্রসেস, সো কাস্টিং প্রসেস ইজ অলওয়েজ চিপার। অন দ্য আদার হ্যান্ড ম্যালিবল আয়রন করতে হয় একটা লং হিট ট্রিটমেন্ট সাইকেল ইউজ করে। অ্যাজ এ রেজাল্ট হিট ট্রিটমেন্ট যেহেতু করা হচ্ছে, সো ইলেকট্রিসিটি শুড বি ইউজড, ইলেকট্রিসিটি ইজ অলওয়েজ কস্টলি। অ্যাজ এ রেজাল্ট প্রোডাকশন অফ ম্যালিবল আয়রন ইজ ভেরি ভেরি কস্টলি। সো ইকোনমি যেখানে প্রেফার করে সেই জায়গায় আমরা, আর যদি এমন হয় যে তোমার ডাক্তার আয়রন টেকনোলজি তোমার পাকাপোক্ত হইতে পারো নাই, সো খরচ বেশি লাগছে, সেই সমস্ত সেন্সে তোমার ম্যালিবল আয়রন ইজ দ্য বেটার অল্টারনেটিভ। ওকে, কিন্তু এখন যেহেতু ডাক্তার আমরা সারা দুনিয়ায় ডাক্তার আয়রন প্রোডাকশন মোটামুটি ভালোই হচ্ছে, so because ductile iron casting have similar property malleable iron and do not require long expensive heat treatment, malleable cast iron আস্তে আস্তে obsolete হয়ে যাচ্ছে। ঠিক আছে, fallen to very low level. Only in few applications thin section casting are made this way. Thin section casting is on a malleable and preferable. Cannot preferable because if the casting has thin sections, এই সমস্ত জায়গায় গ্রাফাইট ফ্রি স্ট্রাকচার তৈরি করা, সরি সিমেন্টাইট ফ্রি স্ট্রাকচার তৈরি করা ইজ ভেরি ডিফিকাল্ট। তার মানে চিলিং হওয়ার সম্ভাবনা অনেক থিন সেকশন হলে, এবং চিলিং যদি হয় তাহলে পরে গ্রে আয়রন তৈরি না হয়ে, অর্থাৎ গ্রাফাইট তৈরি না হয়ে সিমেন্টাইট তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে স্ট্রাকচার বিকামস হোয়াইট অর মটলড। মটল কাকে বলে? আমরা মটল আয়রনের কথা বলেছিলাম যে কাস্ট আয়রনের মধ্যে কার্বনটা সিমেন্টাইট ফর্মেও আছে, গ্রাফাইট ফর্মেও আছে, সেই ধরনের কাস্ট আয়রনকে বলে মটলড আয়রন। সো চিল কাস্ট আয়রন যেহেতু থিন সেকশনটা চিলিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সুতরাং এখানে সিমেন্টাইট ফর্ম করার টেন্ডেন্সি বেশি।
সো এই সমস্ত সেকশনের বেলায় ডাক্তার আয়রন খুব একটা ডাক্তার আয়রন হচ্ছে ম্যালিয়েবল আয়রনটা এখানে প্রিফারেবল। বিকজ সলিডিফিকেশন অফ হোয়াইট আয়রন throughout a section is essential, malleable iron করতে গেলে পরে no graphite should be formed during casting, ঠিক আছে? এবং এই কারণে থিক সেকশনটা malleable iron দিয়ে তৈরি করা যায় না, কারণ থিক সেকশন হলে কুলিং রেট স্লো হয়ে যায়, তখন গ্রাফাইট ফ্লেক ফর্ম করাটা ইজি হয়। সুতরাং তখন মোটর স্ট্রাকচার অথবা গ্রাফাইট স্ট্রাকচার তৈরি হয়ে যায়। সুতরাং ওই সমস্ত জায়গায় সলিডিফিকেশন অফ হোয়াইট আয়রন ইজ বিকাম ট্রিকি, সো malleable iron cannot be used. সো আমরা দুটো এক্সটেন্ট পেলাম যে একদম থিন সেকশন যদি হয় সেখানে ডাক্তার আয়রন তৈরি করা যায় না, চিল হয়ে যায়, সো malleable iron ইজ বেটার। আর থিক সেকশন যদি হয় সেখানে চিল কাস্ট আয়রন 100% হোয়াইট আয়রন তৈরি করা ডিফিকাল্ট, গ্রে আয়রন ফর্ম হয়ে যায়, এজ এ রেজাল্ট সেই সমস্ত জায়গাগুলো ডাক্তার আয়রন ইউজ করা যায়। সো এই হলো আমাদের মোটামুটি, এবং রেঞ্জ অ্যাপ্রক্সিমেটলি বলেছে 1.5 থেকে 100 মিলিমিটার পর্যন্ত এটা হতে পারে ম্যাক্সিমাম, এবং ওয়েট রেঞ্জিং ফ্রম 30 to 180 গ্রাম। সো ছোট ছোট সেকশন এবং ছোট সাইজের কাস্টিং সাধারণত malleable iron এর জন্য প্রেফারেবল। ক্লাসিফিকেশন যদি আমরা করি তাহলে পরে বিকজ অফ দ্য ম্যাট্রিক্স এটা অনেকগুলো ভাগ আছে, যেমন ব্ল্যাক হার্ট malleable, ফেরিটিক যেটা, ফেরিটিকের মধ্যে একটা হলো ব্ল্যাক হার্ট, একটাকে বলে হোয়াইট হার্ট। এটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে ব্ল্যাক হার্ট কাকে বলে? কাস্টিংস আর হিটেড ইন অ্যান ইনার্ট অ্যাটমসফিয়ার। তার মানে এই যে গ্রাফাইট যেগুলো আছে সেই গ্রাফাইট গুলো বাতাসের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড হিসেবে চলে যায় না, যেটা হোয়াইট হার্টের যায়, ঠিক আছে? হোয়াইট হার্ট এটা অক্সিডাইজিং অ্যাটমসফিয়ারে হিট করা হয়, যার ফলে সারফেস থেকে অল কার্বন রিমুভ হয়ে যায়, অক্সিডেশন করে কার্বন ডাইঅক্সাইড অক্সিডাইজ হয়ে চলে যায়। সো স্মল সেকশন যদি হয়, থিন সেকশন যদি হয়, তাহলে এন্টায়ারলি মানে তুমি কাজটা ওইটার মধ্যে শুধু হোয়াইট কাস্টার সরি শুধু ফেরাইট পাবা, নো টেম্পার্ড কার্বন, অল টেম্পার্ড কার্বন গন, ঠিক আছে? সো জাস্ট অলমোস্ট 100% ফেরাইট পাবা। আর লার্জার সেকশন যদি হয় তাহলে সারফেস থেকে কিছু দূর পর্যন্ত তুমি কোনো টেম্পার্ড কার্বন পাবা না, 100% ফেরাইট, ভিতরের দিকে যেয়ে নিয়ে তুমি কিছু ফেরাইট পাবা। So ferrite in the ferrite in the outside and ferrite perlite tempered carbon in the inside. So inside যে স্ট্রাকচার সেটা ঠিকই আছে, কিন্তু টেম্পার কার্বন তুমি আউটসাইডে পাবা না। সো এই হলো মোটামুটি বৈশিষ্ট্য। জাস্ট বাই কন্ট্রোলিং দ্য অ্যাটমসফিয়ার, অক্সিডাইজিং নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার, আমরা এই দুই ধরনের স্ট্রাকচার পেতে পারি। সো এখানে ম্যাট্রিক্সটা কনসিস্ট অফ টেম্পার কার্বন ইন ফেরাইট ম্যাট্রিক্স, হাই ডাক্টিলিটি, মেকানিক্যাল প্রপার্টি ইউনিফর্ম, এগুলো তো আছেই। আর এখানে যেটা হচ্ছে হাই টাফনেস পাওয়া যাবে, যেহেতু টেম্পার কার্বনটা একদমই রিমুভ করা হলে আছে, বাট মেকানিক্যাল প্রপার্টি ইজ নন ইউনিফর্ম থ্রুআউট দ্য ক্রস সেকশন। আরেকটা আছে, যদি ইউ নিড হায়ার স্ট্রেংথ দেন ইউ ক্যান প্রডিউস পারলাইটিক malleable iron, ঠিক আছে? এখানে কিছু কথা আছে, সেকেন্ড স্টেজ অফ গ্রাফিটাইজেশন, এই কথাগুলো আমরা জাস্ট এখানে অ্যাভয়েড করি, আমরা পরে এটা নিয়ে আলাপ করব। হিটিভের প্রসেসটা যখন ডিটেইল বলবো তখন এটা বোঝা যাবে। ইউজ অফ সার্টেন অ্যালুমিনিয়াম করা হয় যাতে করে এই পারলাইটটা রিটেইন করে। সো পারলাইট স্টেবিলাইজার যে সমস্ত জিনিসগুলো আছে, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, সিরিয়াম, যেটা সিমেন্টাইট ফর্ম করতে হেল্প করে, ক্রোমিয়াম সরি, এগুলো এখানে অ্যালয় হিসেবে অ্যাড করা হয় যাতে করে I1 100% পারলাইট, ঠিক আছে? পারলাইটের মধ্যে ফেরাইট প্লাস সিমেন্টাইট মিক্সচার, ওই সিমেন্টাইট যাতে না ভাঙে, ঠিক আছে? পারলাইট কখন হয়? পারলাইট ফর্ম করে 723-এ। এই 723-এ পারলাইটের মধ্যে যে সিমেন্টাইট আছে সেটা যাতে না ভাঙে, সেইটার জন্য আমাদের এখানে যত চেষ্টা আছে, সেকেন্ড স্টেজ অফ গ্রাভিটাইজেশন বলে, ঠিক আছে? স্ট্রাকচার কনসিস্ট অফ টেম্পার্ড কার্বন এন্ড পারলাইট। ওকে, ইউনিফর্ম মেকানিক্যাল প্রপার্টি, এটা তো অল malleable iron এর বৈশিষ্ট্য। মেকানিক্যাল প্রপার্টি ইজ বেটার, যার জন্য যে সমস্ত জায়গায় স্ট্রেন বেশি লাগে, ফর এক্সাম্পল গিয়ার, ক্যামশ্যাফট, সেই সমস্ত জায়গায় এটা ইউজ করা হয়। আরেকটা হতে পারে মার্টেনসাইডিক malleable iron। obviously it will be another heat treated product যেখানে আমরা কোয়েঞ্চ এন্ড টেম্পার্ড করব। সো কোয়েঞ্চিং করে মার্টেনসাইড ডেভেলপ করব এবং দেন টেম্পারিং করে জাস্ট স্ট্রেসটা সরাবো। সো ইট হ্যাজ এ গ্রেটার হার্ডনেস এন্ড গ্রেটার স্ট্রেংথ। সো যেখানে হাই ওয়্যার সারফেস দরকার, ওয়্যার রেজিস্ট্যান্স সারফেস দরকার, সেই সমস্ত জায়গায় এটা ইউজ করা হয়। হার্ডনেস RC62, very high hardness can be developed because of the martensite. So this is a black heart, tempered carbon আছে, all ferritic structure. White heart, এটা thickness বড়, যার ফলে এই সমস্ত জায়গার মধ্যে কোনো নাই, কি বলবো, এটা আর একটু বড় দেখাইলে পরে ছবিটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই।
একটা ফেরিটিক জোন আছে, ফেরিটিক জোনটা এখানে দেখানো হয় নাই। তো একটা পুরা সাদা অংশ থাকবে, তারপরে আস্তে আস্তে কালো গুলা বাড়তে থাকবে, আস্তে আস্তে পারলাইট গুলো বাড়তে থাকবে। এই ধরনের একটা স্ট্রাকচার হবে ফেরিটিক। পারলাইটিকের মধ্যে 100% পারলাইট এখানে টেম্পারড কার্বন দেখানো হয়েছে। ওকে, before heat treatment, just highlight about metallurgical control. So দুইটা স্টেজের কথা আমরা বলেছি মেলেবল আয়রন তৈরি করার জন্য। এক নম্বর স্টেজে হলো we must ensure that after casting it is a white cast iron, ঠিক আছে? সো এটা আমাদের এক্সচেঞ্জ করতে হবে। এবং 2 নম্বর স্টেজ হলো we must ensure that after casting when you heat treat it যাতে করে গ্রাফাইটেশন প্রসেসটা হয়, ঠিক আছে? সো গ্রাফাইটেশন প্রসেস হওয়া নট প্রাইমারি স্টেজ, সেকেন্ড স্টেজে। এবং প্রাইমারি ফার্স্ট স্টেজের মধ্যে অবশ্যই গ্রাফাইটেশন প্রিভেন্ট করতে হবে, হোয়াইট আয়রন করতে হবে। সো এই দুইটা উল্টামুখী দুইটা কন্ডিশন আমাদের দরকার। And these metallurgical requirements influence the useful composition of malleable iron and all the procedure, melting, sortation, and annealing procedure. Metallurgical control based on the following criteria. Act number: produce a solidified white iron throughout the section. Anneal on an established time conversion cycle to minimum value of low cost. তার মানে আমাকে চেষ্টা করতে হবে যাতে করে কম টেম্পারেচার এবং কম সময়ের মধ্যেই যেন ম্যালিবেলাইজেশনটা শেষ হয়ে যায়, সেইটা চেষ্টা করতে হবে। and produce the desired graphite distribution, nodule count. so এখানেও নডুল আছে, সো নডুল কাউন্টটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। তবে এখানে যে দুইটা কন্ডিশনের কথা আমরা বলেছিলাম, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ, সেই কন্ডিশনটাই এখানে একটু ট্রিকি যেটা হয়েছে। এক নাম্বার, চেঞ্জেস ইন দ্য মেল্টিং প্র্যাকটিস অর কম্পোজিশন, ঠিক আছে, দ্যাট উইল স্যাটিসফাই দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট লিস্টেড অ্যাবভ আর জেনারেলি অপোজিট টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য সেকেন্ড এন্ড থার্ড স্টেজ। আমরা একটু আগে যেটা বললাম, ফার্স্ট স্টেজের যে কন্ডিশনটা সেটা সেকেন্ড স্টেজের কন্ডিশনের চেয়ে উল্টা। কেন উল্টা? এক নম্বর হলো হোয়াইট কাস্ট আয়রন তৈরি করার শর্ত কি? কার্বন সিলিকন কম থাকতে হবে, ম্যাঙ্গানিজ বেশি থাকতে হবে, এটা আমরা বলেছি। কার্বন সিলিকন কম থাকলে পরে গ্রাফাইটেশন টেন্ডেন্সি কম হয়, সিমেন্টাইট ভাঙে না। সো আমাদের এনশিওর করতে হবে যাতে করে কার্বন সিলিকন কম থাকে। আবার সেকেন্ড স্টেজের মধ্যে আমাদের এনশিওর করতে হবে সিমেন্টাইট যেন সব ভেঙে যায়। এবং সিমেন্টাইট ভেঙে গেলে শর্তটা কি? তাহলে গ্রাফাইটেশন প্রসেস শর্ত কি? কার্বন সিলিকন বেশি থাকতে হবে। সো তার মানে কার্বন সিলিকন কম থাকতে হবে যাতে করে সিমেন্টাইট হোয়াইট কাস্ট আয়রন ফর্ম করে, কিন্তু এত কম থাকলে চলবে না যাতে করে সেকেন্ড স্টেজে যায় নিয়ে গ্রাফাইটেশন না হয়। তো এই জন্য কম্পোজিশন এন্ড মেল্টিং প্র্যাকটিস ফরমেশনটা একটু ট্রিকি। এন্ড attempts to improve annealability, তার মানে ওই annealability বলতে মিন করছে গ্রাফাইটেশনটা, এটা যেন একটা সার্টেন বিয়ন্ড এ সার্টেন পয়েন্ট মেজার্স আনএক্সেপ্টেড টেন্ডেন্সি ফর এট ক্লাস কন্ডিশন। তার মানে আমি যদি আবার এই সেকেন্ড স্টেজে যে গ্রাফাইটেশন হওয়ার জন্য আমরা যদি সিলিকন ম্যাঙ্গানিজ একটু সিলিকন এবং কার্বন যদি একটু বেশি করে দিয়ে দেই, তাহলে ফার্স্ট স্টেজেও গ্রাফাইটেশন হয়ে যাবে, হোয়াইট কাস্ট আয়রন তৈরি হবে না। মনে রাখতে হবে, once graphite is produced you cannot change it no matter what, because graphite is a permanent structure, ঠিক আছে? গ্রাফাইট একবার যদি পাতার মতো হয়ে যায় অর্থাৎ ফ্লেক হয়ে যায়, you cannot change it to white iron nodule or you cannot change its shape, ঠিক আছে? তো যার কারণেই আমরা প্রথমে এটা হোয়াইট কাস্ট আয়রন বানাই, এবং হোয়াইট কাস্ট আয়রন বানিয়ে এটাকে আমাদের ইচ্ছা মতো ভাঙি যাতে করে এটা টেম্পারড কার্বন ফর্ম করে অথবা ডাকটাইল আয়রনের নডুল ফর্ম করে। একবার যদি মেল্টিং এর সময় এটা গ্রাফাইট ফ্লেক হয়ে যায়, ইউ ক্যানট চেঞ্জ ইট, যত ম্যাগনেসিয়াম দাও কোনো লাভ নেই, ঠিক আছে? ওকে, সো এই বিকজ অফ দিস কনফ্লিক্টিং বিহেভিয়ার ইন টু স্টেজেস আমাদের একটা মিনিমাম কার্বন লাগবে যাতে করে content required in the interest of mechanical quality and annealability, and because decreasing carbon content reduce fluidity and increasing shrinkage during solidation and reduce annealability. তার মানে আমাকে একটা মিনিমাম সাফিসিয়েন্ট কার্বন লাগবে যাতে করে কাস্টিং প্রপার্টিটা ভালো হয়। যে তোমরা কাস্ট আয়রন হোয়াইট আয়রন প্রডিউস করবো ঠিকই আছে, কিন্তু ইট ইজ এ কাস্টিং প্রসেস ওভারঅল। সো মোল ফিলিং করতে হবে যাতে করে এখানে কোনো ধরনের কোল স্বাদ বা এই ধরনের কোনো জিনিস হয় না। থিন সেকশন যদি থাকে সেটার মধ্যে লিকুইড মেটাল যাতে ফ্লো করে। সো এবং এই ফ্লুয়েবিলিটি ফ্লুইডিটি এগুলো কাস্ট আয়রনের মধ্যে কার্বন বাড়ায়, সিলিকন বাড়ায়। সো এটা একটা মিনিমাম লেভেল দরকার যাতে করে ফ্লুইডিটি বেটার হয়, কাস্টিং প্রপার্টি বেটার হয়, এট দ্য সেম টাইম সেকেন্ড স্টেজে যায় নিয়ে যেন গ্রাফিটেশন হয়। আবার এত বেশি না যেটা ফার্স্ট স্টেজেও গ্রাফিটেশন করে।
সো এই ধরনের শর্ত এখানে ইউজ করতে হবে। সিলিকন কন্টেন্ট, এইখানে সিলিকন কন্টেন্টটা ক্রিটিক্যাল। একটা জাস্ট মিনিমাম লেভেল অফ সিলিকন দিতে হবে যাতে করে গ্রাফিটেশনে আর্সটা থাকে এবং এইটা ইনফ্লুয়েন্স করে সেকেন্ড স্টেজে যেয়ে নিয়ে। ম্যাঙ্গানিজ আর সালফার এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না, শুধুমাত্র এনশিওর করতে হবে এরা যদি বেশি দেই তাহলে পরে এরা অ্যানেলিং এর এটা সমস্যা করে, লম্বা স্টেজ সাইকেল লাগে তখন, যার জন্য এটা একটা বেয়ারে মিনিমাম দিতে হবে, মোস্ট কন্ট্রোল করতে হবে যেটা কার্বন এবং সিলিকন লেভেল। ওকে, হিট ট্রিটমেন্ট এখানে কথা বলা আছে, আমি সেই কথাগুলো না বলে আমরা ছবির মাধ্যমে এক্সপ্লেন করি। আমরা বলছি 2 স্টেজের অ্যানেলিং লাগে। So this is about malleable iron তৈরি করা, ঠিক আছে। সো আমরা ফেজ ডায়াগ্রামটাকে এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়েছি। সো এটা হলো আমাদের ইউটেকটয়েড রিঅ্যাকশন, ইউটেকটয়েড লাইন। যেহেতু এটা আমরা আয়রন কার্বন সিলিকন অ্যালয়, আমরা বলেছি যে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে না, এটা রেঞ্জ অফ টেম্পারেচারে হয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইউটেকটয়েড জোন। প্রথমে আমরা তৈরি করেছি হোয়াইট কাস্ট আয়রন, এবং হোয়াইট কাস্টের মধ্যে পারলাইট আছে, সিমেন্টেড আছে, ঠিক আছে। সো এই হোয়াইট কাস্ট আয়রনটাকে আমরা ইনিশিয়ালি হিট করলাম অস্টেনাইট জোনে, লেটস সে 950। যখন এটা অস্টেনাইট জোনে নিয়ে গেলাম তাহলে পরে এখানে কি আছে, দিস ইজ এ স্টেবল স্ট্রাকচার, এটা ফর্ম করে আমাদের এই নরমাল যে লাইন আছে সেখানে ফর্ম করে, সো ইট উইল নট চেঞ্জ। পারলাইট এটা হলো ইউটেকটয়েড মিক্সচার, এখানে তৈরি হয়েছে। তো যখনই আমি এটা ক্রস করলাম পারলাইট উইল ট্রান্সফর্ম টু অস্টেনাইট। সো এই টেম্পারেচার ক্রস করে যখন আমরা এখানে আসলাম, এখানে আসার পরে অল স্ট্রাকচার উড বি সিমেন্টাইট, ঠিকই থাকবে, পারলাইট ট্রান্সফার টু অস্টেনাইট, সো অস্টেনাইট প্লাস সিমেন্টাইট। সো এই at the end of the heating cycle it will be austenite plus cementite. এখন এখানে একটা লম্বা সময় ধরে রাখতে হয়, এই জায়গাটাকে বলে ফার্স্ট স্টেজ অফ গ্রাফিটাইজেশন অর ফার্স্ট স্টেজ অফ অ্যানিলিং অর ফার্স্ট স্টেজ অফ অ্যানেল, সংক্ষেপে যেটা বলে। সো এইখানে প্রথম গ্রাফিটাইজেশন যেটা হয়, প্রথম গ্রাফিটেশন কোনটা হবে, এখানে গ্রাফিটেশন হওয়ার সম্ভাবনা কোনটা আছে, দিস ইজ এ অস্টেনাইট, এটা হলো সিঙ্গেল ফেজ। সিমেন্টাইট, এই সিমেন্টাইটটা ভাঙবে, এই সিমেন্টেড ভেঙে টেম্পারড কার্বন ফর্ম করবে, ঠিক আছে। সো আমাদের at the end of the annealing cycle, first stage of annealing cycle, this is first stage of graphitization, first stage of graphitization cycle শেষ করার পরে সিমেন্টেড ভেঙে টেম্পারড কার্বন হয়েছে, and at the same time অস্টেনাইট আছে, because এই টেম্পারেচারে হাই টেম্পারেচারে অস্টেনাইট ইজ এ স্টেবল ফেজ। সো অস্টেনাইট প্লাস টেম্পারড কার্বন ফর্ম করলো, বাট মোর অ্যাকিউরেটলি যদি বলি, সিমেন্টাইট ভেঙে নিয়ে কি ফর্ম করে, সিমেন্টাইট ইজ ইকুয়াল টু কার্বনটা হচ্ছে টেম্পারড কার্বন, এই আয়রন কই যাবে, আয়রন বিকামস ফেরাইট। সো বেসিক্যালি আমরা যদি মোর অ্যাকুরেটলি বলি, ইট উইল বি অস্টেনাইট প্লাস ফেরাইট প্লাস টেম্পারড কার্বন। ওকে, এখন এটাকে আমি কিভাবে কুলিং করব তার উপর ডিপেন্ড করে ম্যাট্রিক্স ফর্ম করবে, ঠিক আছে। লেটস সে আমরা এটাকে জাস্ট চুবিয়ে দিলাম পানিতে, কোয়েঞ্চ করলাম। কোয়েঞ্চ করলে কি হবে, ইট উইল বি মার্টিনসেটিক ম্যালেবল আয়রন, টেম্পারড কার্বন, ইট ইজ এ স্টেবল স্ট্রাকচার, টেম্পারড কার্বনই থাকবে, অস্টেনাইট উইল ট্রান্সফর্ম টু মার্টেসাইট। So স্ট্রাকচারের মধ্যে থাকবে মার্টেসাইট প্লাস টেম্পারড কার্বন, সো দিস ইজ কল্ড মার্টেসাইটিক ম্যালেবল আয়রন। আমরা যদি নরমালাইজিং করি, নরমালাইজিং মানে জাস্ট বের করে বাতাসে রেখে দিলাম, এয়ার কুলিং, যদি এয়ার কুলিং করি তাহলে পরে অস্টেনাইট উইল ট্রান্সফর্ম ইনটু পারলাইট, এইখানে জাস্ট আমরা পাস করে যাব, কুলিং রেট সাফিসিয়েন্টলি ফাস্ট যাতে করে এই জায়গাটার মধ্যে কোনো ধরনের ভাঙা টাঙা, সেকেন্ড স্টেজ অফ গ্রাফিটেশন যেটা ইউটেকটয়েড জোনের মধ্যে হয়, সেখানে কোনো রকমের চেঞ্জ হবে না। আমরা শুধু হিট ট্রিটমেন্ট করে এটা হবে না, পারলাইট ফর্মার কিছু অ্যালোয়িং এলিমেন্ট আমরা একটু আগে যেটা বলছি ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, এই সমস্ত জিনিসগুলো অ্যাড করতে হয় যাতে করে এটা এখানে ভাঙে, এই অস্টেনাইট যাতে 100% পারলাইটেই থেকে যায় সেটার ব্যবস্থা করতে হবে। সো বাই ফাস্ট কুলিং এন্ড বাই ইউজিং প্রপার অ্যালোয়িং এলিমেন্ট আমরা এই অস্টেনাইটকে পারলাইটে ট্রান্সফার হবে, যেটা সেই পারলাইটটাকে স্টেবিলাইজ করা। সো স্ট্রাকচার উইল বিকাম পারলাইট এন্ড টেম্পারড কার্বন। খেয়াল করো সব জায়গায় কিছু কিছু ফেরাইট থাকবে, যেটা ভুলে গেলে চলবে না। সো বেসিক্যালি 100% পারলাইট এখানে করা ডিফিকাল্ট, মোস্ট অফ দ্য স্ট্রাকচার কন্টেন্স পারলাইট, যার কারণে পারলাইট থাকলে এটাকে বলে পারলাইটিক ম্যালেবল। ওকে, নাও যদি আমরা, আচ্ছা এটা মনে হয় আগে শেষ করা ভালো ছিল, মার্টেসাইট যেটা ফর্ম করলো সেটাকে যদি আমি ফার্দার টেম্পারিং করি, মার্টেসাইট যেহেতু ভেরি হার্ড স্ট্রাকচার এবং এটা ফার্স্ট কুল করে করা হয়েছে, যার ফলে
প্রচুর রেজিডুয়াল স্ট্রেস থেকে যায়, এবং এই রেজিডুয়াল স্ট্রেস রিমুভ করার জন্য হাই টেম্পারেচারে হিট করতে হয়। হাই টেম্পারেচারে হিট করলে পরে এই মার্ডেসাইট দেখতে হলো নিডলের মতো স্ট্রাকচার, একদম নিডলের মতো স্ট্রাকচার। সো এই মার্ডেসাইট, এবং এটা হলো বডি সেন্টার টেট্রাগোনাল স্ট্রাকচার, বডি সেন্টার টেট্রাগোনাল। মার্ডেসাইট সম্বন্ধে তোমাদের পড়াশোনা আছে কি কোথাও? স্যার ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে আমি এটা ডিসক্রাইব করছি না। কারণ এই নিডল লেগ স্ট্রাকচারটাকে একটু হাই টেম্পারেচার হিট করার উদ্দেশ্যটা হলো স্ট্রেস রিমুভ করা, বাট ডিউরিং এই দিস হিটিং প্রসেস মার্ডেসাইট চেঞ্জ হয়ে যায়, যার জন্য এটাকে বলে টেম্পার্ড মার্ডেসাইট। বিভিন্ন ধরনের শেপে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ফর্ম করে। টেম্পার্ড মার্ডেসাইট অনেক ধরনের আছে, ডিপেন্ডিং অন টেম্পারেচার এন্ড টাইম অফ দা টেম্পারিং প্রসেস। আলটিমেটলি আমরা এক কথায় বলি টেম্পার্ড মার্ডেসাইট। সো ইট ইজ নাও টেম্পার্ড মার্ডেসাইট malleable iron. ওকে, দেন অ্যানাদার ওয়ান ভেরি স্লো কুলিং, দিস ইজ অ্যানিলিং প্রসেস। ঠিক আছে, আমরা এই অস্টেনাইটটাকে ভেরি স্লো কুলিং করব ডিউরিং দিস স্টেজ, সেকেন্ড স্টেজ অফ গ্রাভিটেশন। তার মানে এই ইউটেক্টর জোন যেটা আছে, সেই ইউটেক্টর জোনে লম্বা সময় ধরে কুল করা। এটা বিভিন্নভাবে করা যেতে পারে। এক হতে পারে আমরা এটাকে মনে করো 1 ডিগ্রি পার, এখানে স্লো যেটা আছে 5 ডিগ্রি পার আওয়ার, এরকম স্লো রেটে কুল করতেছি। অথবা এমন হতে পারে এই জোনের মধ্যে কোন একটা টেম্পারেচারে লম্বা সময় ধরে রাখতেছি, তার মানে আইসোথার্মাল ট্রিটমেন্ট করতেছি, সেটাও হতে পারে। অথবা এমন করতে পারি যে আমরা একবার এরকম করতেছি, তার মানে একবার নামছি একবার উঠছি এই জোনের মধ্যে। তো বিভিন্ন ভাবে এই কুলিংটা করা হয়, উদ্দেশ্য একটাই, এই ইউটেক্টর জোনের মধ্যে লম্বা সময় থাকলে পরে কি হবে, এই অস্টেনাইট যেটা পারলাইট ফর্ম করবে, সেই পারলাইট আমরা জানি একটা মিক্সচার অফ ফেরাইট এন্ড সিমেন্টাইট, ওই সিমেন্টাইটটাও ভেঙে যাবে। So basically there will be no perlite, there will be no cementite at all cementite will be broken and form tempered carbon. So basically we will see ferrite and tempered carbon, and this is called ferritic malleable iron. The ferritic malleable iron must not contain a single perlite, but ferritic malleable iron always contains some ferrite, because tempered carbon form করলে কিছু ferrite থাকবে। So this is all about formation of different malleable iron based on first stage of gravitization and second stage of gravitization. So মোটামুটি বোঝা গেল কি? ওকে স্যার। ওকে, তাহলে পরে মনে হয় আমাদের এই কিছু মেকানিক্যাল প্রপার্টি এখানে উল্লেখ করা হয়েছে এবং কোথায় অ্যাপ্লাই করা হয় based on ferritic, parlytic, magnetic, automatic alloy জন্য। সো malleable iron এর জন্য কয়েকটা গ্রেড করা হয়েছে। ASTM 602 এটা ফর অটোমোটিভ ইন্ডাস্ট্রির জন্য, আর জেনারেলি ASTM A220 সেটা হলো এই malleable iron গ্রেড। আরেকটা হলো ফেরিটিক এর জন্য গ্রেড হলো 197। সো এই হলো মোটামুটি malleable iron। সো আমরা যদি শেষ করি, স্টপ শেয়ার করি। সো যদি আমরা সামারি করি আজকের লেকচার, যেটা আমরা আজকে দুটো স্পেশাল কাস্ট আয়রন নিয়ে আলাপ করলাম। একটা ছিল কম্প্যাক্টেড গ্রাফাইট আয়রন, আর একটা ছিল malleable iron। ঠিক আছে, দুইটাই স্পেশাল ইন এ সেন্স দ্যাট apparently compacted iron আগে প্রডিউস হচ্ছে as a result of defect while producing ductile iron। 100% ductile iron তৈরি করতে পারছি না বিভিন্ন কারণে। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে এটা ইট হ্যাজ এ সার্টেন বেনিফিট, এটার কন্ডাক্টিভিটি অনেক ভালো, সুতরাং যে সমস্ত জায়গায় থার্মাল ফ্যাটিক হয় সেখানে এটা খুব ভালো ইউজ করা যেতে পারে। আর এটা ড্যাম্পিং ক্যাপাসিটি খুবই ভালো। এটার গ্রে আয়রনের যে দুর্বলতা যেটা আছে সেটা খুব একটা নাই, যেহেতু এখানে এটা শার্প পয়েন্টেড হয় নাই, এটা রাউন্ড হয়ে গেছে ফ্লেক গুলো। আরেকটা হলো এই রাউন্ড হওয়ার কারণে ম্যাট্রিক্সের প্রপার্টি আমি একটু বেশি করে পাচ্ছি। সো ইট ইজ ভেরি গুড অ্যান্ড বেটার দ্যান গ্রে আয়রন। কিন্তু ডাক্তার আয়রন তৈরি করার মতো যে খরচ, যে ঝামেলা, যে ঝক্কি, সেই সমস্ত জিনিস এখানে পোহাতে হচ্ছে না। এবং সো বিকজ অফ দিস স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এটাকে ইনক্লুড করা হয়েছে অ্যাজ এ কাস্ট আয়রন ফ্যামিলি। এবং এটার স্ট্রাকচার যেটা থাকে সেটা মূলত নট 100%, অলমোস্ট 90% হলো টাইপ 3 গ্রাফাইট, যেটা ভার্মিকুলার গ্রাফাইট আমরা বলেছিলাম। দেখতে অনেকটা গ্রাফাইট ফ্লেকের মতো, কিন্তু ইট ইজ রাউন্ডেড। কিছু যেহেতু ম্যাগনেসিয়াম অথবা সেরিয়াম অ্যাড করা হয়েছে অ্যান্ড অর ম্যাগনেসিয়াম অ্যাড করা হয়েছে, এজ এ রেজাল্ট এটা কিছু হয়তো নুডলস পাওয়া যাবে। সো অ্যারাউন্ড 10 to 20% নুডল পাওয়া যায়, বাকি 90 to 80% হলো এই ভার্মিকুলার গ্রাফাইটস। এই হলো তার মূলত স্ট্রাকচার। আর
আরেকটা অ্যালয়ের কথা যেটা বলছি সেটা হলো মেলিবেল আয়রন। মেলিবেল আয়রনটা আগে ইউজ করা হতো, এটা it was the most malleable gray iron, sorry, not gray iron, malleable cast iron, ডাক্টাইল আয়রন তৈরি হওয়ার ইনভেন্ট হওয়ার আগ পর্যন্ত। এবং এই ম্যালিয়েবল আয়রন, এটা ম্যালিবিলিটি কারণে এটা নামই দেওয়া হয়েছিল ম্যালিয়েবল আয়রন। এটা তৈরি করাটা লিটল বিট ট্রিকি, বিকজ এটা দুইটা স্টেজে তৈরি করতে হয়। প্রথম স্টেজের মধ্যে এনশিওর করতে হয় যেটা যাতে হোয়াইট কাস্টার্ন হয়, 100% হোয়াইট কাস্টার্ন হয়, এটার মধ্যে যেন কোনো গ্রাফাইট ফ্লেক আকারে ফর্ম না করে, কারণ একবার ফ্লেক ফর্ম করলে এটাকে আর রাউন্ড করা যায় না। সো ইনশিওর করতে হবে যাতে 100% এটা সিমেন্টাইট ফর্মে থাকে। এবং এইটা এনশিওর করার কারণেই ম্যালিয়েবল আয়রনের কাস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেটার মধ্যে কিছু কন্ডিশন ইম্পোজ করা হচ্ছে, বিকজ এটা থিকনেস বেশি হওয়া চলবে না। থিকনেস বেশি হলে কি হয়, থিকনেস বেশি হলে কুলিং রেট স্লো হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট এখানে গ্রাফাইট ফ্লেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ গ্রাফাইটেশন হওয়ার চান্স বেড়ে যায়। যার কারণে এটা থিকনেসটা শুড বি লিমিটেড, যাতে করে সিমেন্টাইট ফর্মেশন টেন্ডেন্সিটা এটাকে এনশিওর করা যায়। এবং এই সিমেন্টেড ফর্মেশন টেন্ডেন্সিটা এনশিওর করার জন্যই, এবং পরবর্তী পর্যায়ে যাতে করে সিমেন্টের যেটা প্রথমে ফর্ম করলাম সেকেন্ড স্টেজে যায় এটা যাতে ভাঙা যায়, যার কারণে কম্পোজিশনের মধ্যে একটু মেকানিজম করতে হয়। কম্পোজিশনের মধ্যে কার্বন সিলিকন আমাদের একটা মিনিমাম লেভেলে থাকতে হয় যাতে করে সিমেন্টেড হোয়াইট কাস্টম ফর্ম করে ডিউরিং কাস্টিং, বাট সাফিসিয়েন্ট থাকতে হয় যাতে করে সেকেন্ড স্টেজে যায় নিয়ে এই সিলিকন এবং ম্যাগনেসিয়াম ক্যাপিটাইজেশন টেন্ডেন্সি আর্টসটাকে বাড়িয়ে দেয়, যার ফলে ডিউরিং প্রলং হিট ট্রিটমেন্ট সিমেন্টেড ভেঙে যায়। সো এই হলো মোটামুটি এটা ট্রিক। এবং ডিউরিং হিট ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের হিট ট্রিটমেন্ট প্রসেসের কারণে উই ক্যান চেঞ্জ দ্য ম্যাট্রিক্স টু ডিফারেন্ট এক্সটেন্ট। আমরা 100% ফেরাইট করতে পারি, পারলাইটিক করতে পারি, মার্নেসাইটিক করতে পারি, টেম্পার্ড মার্নেসাইটিক করতে পারি, ঠিক আছে। সো এই ধরনের বিভিন্ন স্ট্রাকচার চেঞ্জ করে আমরা এটার মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভ করতে পারি। এটার অ্যাপ্লিকেশনস সাধারণত যে সমস্ত জায়গায় হোয়াইট আয়রন ব্ল্যাক আয়রন ইউজ করা হয় সব জায়গায় ইউজ করা হয়, বিকজ ইট ইজ ম্যালিয়েবল এন্ড বিকজ এটা স্ট্রেংথও আমরা বাড়াতে পারি। সো এই হলো আমাদের আজকের ক্লাসের সামারি। কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপনি বলেছেন একটা এক্সট্রা ক্লাস নেবেন আজকে। আজকে নিতে পারবো না, আজকে আমার একটু, তোমাদের আজকে সুযোগ ছিল না। জি স্যার। আচ্ছা দেখি ক্লাস যদি লাগে পরে দেখব, আজকে ওকে স্যার। ঠিক আছে, ওকে তাহলে আজকে শেষ করি। থ্যাংক ইউ। ও বাই দ্য ওয়ে, তোমাদের মঙ্গলবারে চান্স আছে? হ্যালো স্যার দেখছি একটু। আচ্ছা স্যার আমি শিওর না, সিআর আছে কি? আচ্ছা ঠিক আছে, আমি সিআর এর সাথে কন্ট্যাক্ট করবো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।